জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। রাত পোহালেই হই হই করে তৃণমূল কর্মীরা গোটা কলকাতা শহর ছেয়ে ফেলবে। অলরেডি ক্যাম্প শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে খাওয়া দাওয়া চলছে, প্রস্তুতি তুঙ্গে। 21শে জুলাই পরশুদিন 21শে জুলাই সকাল থেকে স্লোগানে স্লোগানে ছেয়ে যাবে নীল সাদার শহর। কিন্তু এর মাঝখানে, এই আবেগের মাঝখানে, এই উদযাপন এবং তার পাশাপাশি শহীদ স্মরণের মাঝখানে কোথাও গিয়ে প্রশ্নচিহ্ন থেকে গেল। বিরোধীরা বলছেন 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চটাকে কার্যত সরকারি মঞ্চ হিসাবে ব্যবহার করেছেন দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অর্থাৎ 2022 সাল থেকে গোটা যে প্রসেসটা, সেই প্রসেসটাকেও সরকারি অনুষ্ঠানের মতন তৈরি করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলছেন যে বিডিও থেকে ডিএম প্রত্যেকে নাকি ফোন করছেন আলাদা আলাদা জায়গায়, যাতে করে ঠিকঠাকভাবে এই 21শে জুলাইয়ের অনুষ্ঠান সম্পন্ন করা যায়। স্টেশনে স্টেশনে খাবার প্যাকেট তৈরি রাখছে পুলিশ এবং বিডিওরা। আমরা আজকেই দেখলাম সিপিআইএম এর একজন নেত্রী, তিনি এফআইআর লঞ্চ করেছেন, কারণ ওনাকে ফোন করা হয়েছিল দুর্গাপুরের একজন নেত্রী, দুর্গাপুরের পুলিশের ফাঁড়ি থেকে ফোন করা হয়েছে, ফাঁড়ি থেকে ফোন করছে আপনারা 21শে জুলাইয়ে যাচ্ছেন তো, এই নিয়ে নাকি ফোনও আসছে পুলিশের তরফ থেকে। পুলিশকে ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চ দলীয় মঞ্চ, সেই মঞ্চটাকে কি সরকারি অনুষ্ঠানে বদলে ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? বিরোধীদের এই অভিযোগ কি সঠিক? আর যদি সঠিক হয়, প্রয়োজনটা কি? 21শে জুলাইয়ে এত মানুষ, এত আবেগ, এত সমর্থক, তাতে প্রয়োজনটা কি? তার মানে কি তৃণমূল এবং সরকার, যেটা বারবার বামেদের সময় বলা হতো দুটো এক করে দেওয়ার যে পরিকল্পনা, দুটো এক করে দেওয়ার যে কনস্পিরেসি, দুটো এক করে দেওয়ার যে লং ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্টটা সম্পন্ন হলো। অর্থাৎ সরকার বলে কিছু নেই, গোটাটা পার্টি অফিস। অর্থাৎ একটা সময় যে কথাটা বলা হতো যে সরকার বলে কিছু হয় না, পুরোটাই লোকাল কমিটি, ঠিক সেভাবেই নবান্নটা আসলে পাড়ায় পাড়ায় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হচ্ছে। আর যদি এটা হয়ে থাকে, আমি জানি এগুলো হয়তো কারোর কিচ্ছু এসে যায় না, কিন্তু যদি এটা হয়ে থাকে, আমাদের রাজ্যের জন্য এটা কতটা বিপজ্জনক, আমাদের গণতন্ত্রের জন্য এটা কতটা বিপজ্জনক, এবং আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোতে বিরোধীদের জন্য এটা কতটা ভয়ানক। আর সেই বিতর্ক, আজ সেই জবাব চাইবে বাংলা। তৃণমূল কংগ্রেস আর সরকার কি সমার্থক? 2011 সালের আগে তৃণমূলের 21শে জুলাই সমাবেশ হতো ঠিকই, কিন্তু এত জাঁকজমক আর ঘটা করে নয়। গত 12 বছরে তৃণমূলের শহীদ দিবস আরে বহরে বহুগুণ বেড়েছে। বিরোধীরা তো বলছে তৃণমূল নাকি এই সমাবেশকে একেবারে সরকারি অনুষ্ঠানই বানিয়ে ফেলেছে, কারণ প্রশাসনও এই সমাবেশকে সফল করতে উঠে পড়ে লেগেছে, যেমনটা লাগে প্রতি বছর। এমনই অভিযোগ, গত 2 বছর করোনার জন্য ভার্চুয়াল সমাবেশ করে এই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে তৃণমূলকে। এবার তাই নতুন চ্যালেঞ্জ শাসক দলের কাছে। পুলিশ প্রশাসনেরও দায়িত্ব কম নাকি? না, শুধু ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, সবাইকে যাবে, কতজনকে নিয়ে যাবে, বাড়ি বাড়ি ফোন করে জানারও দায়িত্ব নিয়ে নিয়েছে পুলিশ। উর্দিও কি তাহলে রাজনৈতিক দলের হয়ে গেল? বিরোধীরা অন্তত সে কথাই বলছে। আইন তো সাধারণ মানুষের কাছে ভরসার জায়গা, তারা কেন রাজনৈতিক দলের হয়ে কাজ করবে? সামগ্রিকভাবে নয়, বরং পুলিশের গুটি কয়েক অফিসারের জন্য কেন সবাইকে বদনাম হতে হবে আজ? জবাব চাইছে বাংলা। শুরুতেই নজর রাখবো আমরা আজকের বিশেষ প্রতিবেদনে, তারপর আসছি ডিবেটে। মাঝে আর মাত্র একদিন, তারপরই তৃণমূলের বহু প্রতীক্ষিত 21শে জুলাইয়ের সমাবেশ। এবারের 21শে জুলাই আরও একটা কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। করোনাকালে 2 বছর ভার্চুয়াল সমাবেশ হওয়ার পর ফের একবার ভিক্টোরিয়া হাউসের সামনে জনসমুদ্রের দেখা মিলবে। ফলে এবারের শহীদ দিবসকে স্মরণীয় করে তুলতে কোনো ফাঁক রাখতে চাইছে না বাংলার শাসক দল। এবারের 21শে জুলাইয়ের সমাবেশকে সফল করতে আসরে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব। যোগ্য সঙ্গত দিচ্ছে পুলিশও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুলিশই। অন্তত তেমনই অভিযোগ দুর্গাপুরের সিপিএম নেত্রী সুরভি ঘোষের। সভাস্থলে যাওয়ার জন্য দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ি থেকে বাড়িতে ফোন করা হয় বলে অভিযোগ
সুরভির স্বামী নয়ন ঘোষের। কালকে সন্ধ্যে 6:21 আমার ফোনে ফোন আসে যে আমি পুলিশ ফাঁড়ির থেকে বলছি, বিধাননগর। তো আপনারা 21 তারিখে যাচ্ছেন, কতজন নিয়ে যাচ্ছেন এবং কোনো অসুবিধা আছে কি না, ঠিক আছে, এই বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়। তখন আমি বারবার বলি যে আপনার মনে হয় ভুল জায়গায় ফোন করেছেন। তখন ওরা বলে যে না, আপনার সুরভি ঘোষ তো? আমি বলে হ্যাঁ, আমি সুরভি ঘোষের হাজব্যান্ড বলছি। আপনাদের কোনো অসুবিধা বা 21 তারিখে কী বিষয়গুলো নিয়ে ওরা জিজ্ঞেস আবার শুরু করে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য অন্য যুক্তি সাজাচ্ছে। পুলিশ নাকি ট্রাফিকের রিপোর্ট পাঠানোর জন্যই কাউন্সিলরদের ফোন করছে। তৃণমূল কংগ্রেসের এতটা দৈন্যদশা হয়নি যে পুলিশকে দিয়ে ফোন করাতে হবে ধর্মতলায় যাওয়ার জন্য। হয়তো পুলিশ ফোন করছে ডাটা কালেকশনের জন্য যে কোন ওয়ার্ড থেকে কতজন যাবে, কারণ পুলিশকে একটা এস্টিমেট রাখতে হয় যে কত লোক সেদিন ধর্মতলায় যায়। কিন্তু নয়নবাবু তো অভিযোগ করছেন সুরভি যে সিপিএম নেত্রী তা জেনেই ফোন করেছিল পুলিশ। আর সুরভি তো কাউন্সিলর নন, তাহলে তাকে কেন ফোন? মঙ্গলবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন সুরভি ঘোষ। আগামী 24 ঘন্টায় ব্যবস্থা না নেওয়া হলে দুর্গাপুরের সমস্ত থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি সিপিএমের। গতকাল আমাদের বিধাননগরে সুরভি ঘোষ নাম, গত বছর আমাদের কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ছিল। তাকে বিধাননগরে ফাঁড়ির নাম্বার থেকে ফোন করা হয়, ফোন করে বলা হয় যে 21শে জুলাই সমাবেশে যাওয়ার জন্য, এবং ওনার নাম লিস্ট আছে। উনি যতবার ওনার হাজব্যান্ড ফোন ধরেছিল নয়ন ঘোষ, বলেছে যে আপনি ভুল করছেন কিছু। তো 12 বাজে না, আপনার নাম লিস্টে আছে, আপনি যাচ্ছেন কখন? 21শে জুলাই তৃণমূলের পাল্টা উলুবেড়িয়ায় সভা করতে চেয়েছিল বিজেপি। স্থানীয় ক্লাব সেই অনুমতি দিলেও পুলিশ প্রশাসন সভার অনুমতি দেয়নি বিজেপিকে। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উলুবেড়িয়ায় বিজেপিকে সভার অনুমতি দেওয়া সম্ভব নয় পুলিশের পক্ষে। কিন্তু সাধারণ মানুষ কি 21এর সমাবেশে যাওয়ার জন্য ফোন করতে পারে পুলিশ? পুলিশ এখন পুরোপুরি তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে বলে অভিযোগ বিজেপির। একটা রাজনৈতিক দলের অনুষ্ঠানে কত জনসমাগম হতে পারে তা দেখা অবশ্যই পুলিশের কাজ, কিন্তু কে যাবে, কিভাবে যাবে, বাড়ি বাড়ি ফোন করে তা জানা পুলিশের দায়িত্ব নয়। আগ বাড়িয়ে পুলিশের এই সক্রিয়তার অর্থ কি? রিপাবলিক বাংলা। বাংলার মানুষ প্রশ্ন করছে পুলিশের যে কাজটা করা উচিত সেটা পুলিশকে ঠিকভাবে করছে? রাজ্য পুলিশের যে যে জায়গায় যে যে কাজগুলো করা উচিত সেইটা কি তারা করছেন না? পুলিশ এই মুহূর্তে অসহায়ভাবে, আমি বলবো অসহায়ভাবে হয়তো এই প্রশাসনের জন্য, এই সর্বাত্মক সাফল্যের জন্য 21শে জুলাইয়ের কাজগুলো শুধু করছেন না, এই কাজগুলোই আসলে এখন পুলিশকে করতে হচ্ছে। এই নিয়ে আমাদের বিতর্ক থাকবে, বিতর্ক হবে, কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন শঙ্কুদেব পান্ডা বিজেপি মুখপাত্র, রয়েছেন সুস্মিতা সাহা দত্ত অপর বিজেপি মুখপাত্র, কিছুক্ষণের মধ্যে মণিশঙ্কর মণ্ডল তৃণমূল মুখপাত্র চলে আসবেন। এই মুহূর্তে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল তৃণমূল মুখপাত্র, রয়েছেন সুদীপ্তা রায়চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক, শামীম আহমেদ আইনজীবী কিছুক্ষণের মধ্যেই আসবেন, এবং সুস্মিতা বিশ্বাস রয়েছেন কংগ্রেস মুখপাত্র। আমরা প্রত্যেকের কাছে যাব মীনাক্ষী, কিন্তু এই মুহূর্তে একটা খবর কিন্তু ময়ূক আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, এবং আমরা যে বিষয়ে ডিবেট করছি তা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছলো। 21শে সভায় যেতে সিপিএম নেত্রীকে ফোনের জের, এবং যিনি ফোন করেছিলেন সেই পুলিশ কর্মীকে বদলির সিদ্ধান্ত। বিধাননগর ফাঁড়ি থেকে পাঠানো হলো নিউ টাউনশিপ থানায়। যে অভিযোগটা করছিলেন বিরোধীরাও, যে অভিযোগটা করছেন যে পুলিশকে ব্যবহার করা হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে, 21শে জুলাইকে সাফল্যমণ্ডিত করার জন্য পুলিশ প্রশাসনকে ব্যবহার, এবং নির্দিষ্ট করে অভিযোগ করেছিলেন সিপিএম নেত্রীর স্বামী, যিনি অভিযোগ করছেন যে ফোন করে তার স্ত্রীকে বলা হচ্ছিল 21শে জুলাই মঞ্চে যাওয়ার জন্য। এই খবর জানাজানির পরই কিন্তু পুলিশ কর্মীকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধাননগর ফাঁড়ি থেকে পাঠানো হয়েছে নিউ টাউনশিপ থানায়। ময়ূক, একদমই তাই। এবং তার পাশাপাশি যে প্রশ্নটা আমরা বারবার করছি, পুলিশের যে কাজ, পুলিশ কি সেই কাজটা করতে পারছে বা পুলিশ কি সেই কাজটা করছে? আমরা সেই দিকে তো যাব। এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী আবার যে কথাটা বললেন, জেহাদ দিবসের প্রস্তুতি নেওয়া হচ্ছে নাকি। একদিকে 21শে জুলাইয়ের যে শহীদ দিবস তাকে কটাক্ষ করা, অন্যদিকে পুলিশের কাজ করছে না বলে এই যে অভিযোগ বারবার সিপিএম এবং বিজেপির তরফ থেকে অভিযোগ, কংগ্রেস বারবার বলেছে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা প্রথমেই শঙ্কুদেব পান্ডার কাছে যাব। শঙ্কুদেব পান্ডা, যে অভিযোগ উঠছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, প্রশাসনের বিরুদ্ধে আপনারা সরাসরি অভিযোগ তুলছেন যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা
যারা স্যালারিড এমপ্লয়ি, অর্থাৎ রাজ্য সরকার থেকে আমাদের ট্যাক্সের টাকা থেকে যাদেরকে টাকা দেওয়া হয়, তারা নাকি মাঠে নেমে পড়ছেন এই যে চ্যালেঞ্জ 2 বছর পরে 21শে জুলাই সাকসেসফুল করার জন্য রাজনৈতিক পরিবেশ গোটা দেশে যা, তাতে দেখানোর জন্য, পাওয়ার দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসের, তার জন্য নাকি মেনে পড়ছে। এটা কি ঠিক না ভুল? দেখুন, চুরি করা একটা অভিযোগ উঠেছে, তো এখন চোর ধরা পড়েছে। তা চোর ধরা পড়বার পর চোরকে নিয়ে গিয়ে জাজের সামনে পুলিশ দাঁড় করিয়েছে, বলছে এই যে সাহেব এই হচ্ছে চোর। তো জাজ বেল দেবে কি দেবে না এটা ডিসাইড করার আগে প্রথমেই জাজ বললেন দেখি কি কি কাগজপত্র আছে। পুলিশ একটা চার্জশিট, একটা সিজার লিস্ট জমা দিয়েছে, বলছে যে যে ম্যাটেরিয়াল চুরি হয়েছে তার মধ্যে এই যে 2টো কানের দুল পাওয়া গেছে চোরের কাস্টাডি থেকে, মানে যাকে আসামি হিসেবে দাঁড় করিয়েছি তার কাস্টাডি থেকে। মানে কি হলো? মানে হলো প্রাইমা ফেসিতে প্রমাণিত হলো যে চোর চুরি করেছে। আমি এই গল্পটার অবতারণা কেন করলাম এ কারণেই, একটু আপনার এই শো শুরুর আগে পর্যন্ত আমরা অভিযোগ করছিলাম এই সিপিএম এর নেত্রী ফোন করেছেন, সিপিএম এর নেত্রীকে পুলিশ সরাসরি ফোন করেছে, এটা ছিল অভিযোগ। এস্টাবলিশমেন্ট কি হলো? এটার কাউন্টারও চলে এসেছিল, ওদের উকিল বাবু, ওদের নেতা এবং এখানে যারা রয়েছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে না না পুলিশ তো তথ্য নেওয়ার জন্য ফোন করেছিল। প্রমাণ কি হলো? চুরি করা মাল বেরিয়ে পড়েছে। কোথা থেকে? ওদের কাস্টাডি থেকে। চোররা কি করেছিল? না সরাসরি ফোন করেছিল। না করলে কেন হঠাৎ করে বদলি করা হবে ওই অফিসারকে? হঠাৎ করে কেন সরিয়ে দেওয়া হবে? তার মানে দোষ তৃণমূল কংগ্রেস স্বীকার করলো, মানে যে হ্যাঁ অভিযোগটা বিরোধীদের অভিযোগ এস্টাবলিশড, তাই তো সরিয়ে দেওয়া হলো। তারপরে সিদ্ধান্তটা নেওয়া হলো, তার মানে এস্টাবলিশ করা হলো। মৃত্যুঞ্জয় শুধুমাত্র পুলিশকে ব্যবহার নয়, বিডিও খাবার দাবারের ব্যবস্থা করছেন। সরকারি হাসপাতাল, জনস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নির্দিষ্ট করে আলাদা করে ব্যবস্থা রাখা হচ্ছে। এটা সরকারি অনুষ্ঠান না একটা দলের অনুষ্ঠান? দেখুন, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমি দলের তরফ থেকে বলতে পারি আমাদের বিশ্বাস সরকার প্রশাসন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যদি এরকম কোনো ঘটনা থাকে। তৃণমূল কংগ্রেস, আমরা তো ঘটনাটা শুনিনি, ফোন কলের রেকর্ডিংও আমরা শুনিনি, ফোনে কি বলা হয়েছে, একজন অভিযোগ করেছেন। অভিযোগ তো অনেক কিছুই করি আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। আচ্ছা দাঁড়াও না, আমার কথা হলো, আমার বক্তব্য হলো, যদি কোনো আইনভাবিক যদি এরকম ঘটনা ঘটে থাকে, আমার বিশ্বাস প্রশাসন, এই সরকার, আমাদের তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ মানে দোষ করে থাকে, এই সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। তার প্রথম প্রমাণ হলো সোমনাথ কাউ। তাহলে শোটা অ্যাঙ্কারকে বলবো, তাহলে শোটা শঙ্কুদেব পান্ডে কন্টিনিউ করুক। তাহলে তুমি জানো না, তোমার কাছে দোষ স্বীকার করতে হবে। যারা চুরি করে যাও, যারা এমএলএ কেনাবেচা করে সব জায়গায় পুলিশ নামিয়ে দিয়েছো। প্রশ্নটা শুনে নাও মৃত্যুঞ্জয়, খুব স্পষ্টভাবে এই একটা ঘটনায়, এই ঘটনায় অ্যাকশন নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে এটা আলাদা বিষয়। আমাদের স্যালারি, আমাদের ট্যাক্সের টাকায় যাদের স্যালারি হচ্ছে, যারা সরকারি বাবু, যারা সরকারি কর্মী, তারা নাকি মাঠে নেমে পড়েছে সরকারি কর্মী হিসাবে। একদমও নয়, এটা ঠিক না ভুল? আমাদের 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের দলীয় সভা নয় শুধু, এটা তৃণমূল কংগ্রেসের কাছে আবেগ। এই পুলিশ বা সিপিএম এর সরকারের পুলিশ একটা গণতান্ত্রিক মিছিলের উপরে, গণতান্ত্রিক আন্দোলনের উপরে সবাই জানে নো আইডেন্টিটি কার্ড নো ভোট। বলছি নো আইডেন্টিটি কার্ড, ব্রিগেডের সময় যে নো আইডেন্টিটি কার্ড নো ভোট, তার উপরে গুলি চালিয়ে করতে, সেইটা তার উপরে গুলি 21শে জুলাই এর মঞ্চে তাই করছো। তার উপরে সরকারটাকে নাকি কার্যত মোবিলাইজ, স্টেট প্রেসিডেন্টকে মোবিলাইজ করছো। তার উপরে গুলি চালিয়ে একটা 13 জনকে শহীদ করা হয়েছিল। আমার কথা হলো, আরে ভাই তুমি তো এক এক করে চ্যানেলে বসে এত কথা বলে, 2 বছর আগে অবধি শঙ্কুদেব পান্ডা কোন পোস্টে ছিল? 2 বছর আগে কে করছে সেটা আজকের বিষয় নয়। মৃত্যুঞ্জয় আজকের বিষয় না, সেটা নয় মৃত্যুঞ্জয়, আজকের বিষয় নয়। মৃত্যুঞ্জয় শুনে নিন, তৃণমূল সভাপতি হিসেবে যখন তুমি গেছিলে, তোমার লজ্জা করছিল না এই প্রশ্নটা করার? তখন করনি কেন? একদম লজ্জা নেই, আরে একদম লজ্জা নেই, কারণ তখন প্রশ্ন করার জায়গা ছিল না, তাই আজকে করছি। ছিল না মনীশ গুপ্তর অর্ডার ছিল না, মনীশ গুপ্তর অর্ডার ছিল না। মনীশ গুপ্তকে কেন 21শে জুলাই কমিশনের রিপোর্ট বেরোয়নি? মনীশ গুপ্ত অর্ডার পুলিশ কেন না? তুমি জানো না, মানুষকে বিভ্রান্ত করো না। মনীশ গুপ্ত অর্ডার দেয়নি। মনীশ গুপ্ত বলেছিল, মনীশ গুপ্ত অর্ডার দেয়নি। কমিশনে মনীশ গুপ্ত কি বলেছে জানো? তুমি মনীশ গুপ্ত কি বলেছে জানো? তুমি 21শে জুলাই মঞ্চে তৃণমূল জানো। মনীশ গুপ্ত কি বলেছিল পড়ে শোনাবো। মনীশ গুপ্ত বলেছিল যে বাম
জুলাই কমিশনের রিপোর্ট বের করনি কেন? মৃত্যুঞ্জয়, শঙ্কুদেব কি করেছেন আজকের বিষয় নয়। শঙ্কুদেব কি করেছেন শুনে নিন। শঙ্কুদেব কি করেছেন আজকের বিষয় নয়। আজকের বিষয় না, আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। মৃত্যুঞ্জয় অন্যদিকে নিয়ে যাচ্ছেন। শঙ্কুদেব কি করেছেন আজকের বিষয় নয়। শঙ্কুদেব 2 বছর আগে কি করেছেন আজকের বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে পুলিশ প্রশাসনকে কেন এভাবে ব্যবহার করা হচ্ছে। বিডিও কেন খাবার দাবারের ব্যবস্থা করছেন, কেন সরকারি হাসপাতাল জনস্বাস্থ্য কেন্দ্রগুলিকে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের 21 জুলাই 30 সেকেন্ড বলে নিন। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের 21 জুলাই লোক জড়ো করার জন্য, লোক যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের যা সংগঠন, আমাদের 21 জুলাই 30 লক্ষর বেশি লোক হবে। তার জন্য কোনো পুলিশ প্রশাসনের কারো হেল্প লাগে না। শুনুন, এই পুলিশ প্রশাসনের সিপিএম আজকে একের পর এক গণহত্যা করেছে বলে, সিপিএম আজকে বিজন সেতুতে আনন্দমার্গী থেকে আরম্ভ করে নেতায় নন্দীগ্রাম সুজপুর করেছে বলে সিপিএম আজকে বিধানসভায় শূন্য। সিপিএম আজকে শূন্য। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবেগের জন্য, আমরা নেত্রী কি বলবে, কি গাইডলাইন দেবে তা শোনার জন্য, তা দেখার জন্য আমরা 21 জুলাই যাই। আমরা যাই, শহীদ দিবস। আরে আপনারা তো খুন করেছেন, 13 জনকে খুন করেছেন, 13 জনকে খুন করেছেন। মৃত্যুঞ্জয় বলা হয়ে গেছে, মৃত্যুঞ্জয় হয়ে গেছে। আপনাকে সময় দিয়েছি, সুস্মিতাদিকে বলতে দিন। মৃত্যুঞ্জয় প্লিজ একজন। মৃত্যুঞ্জয়, আপনার সময় শেষ। 30 সেকেন্ড সময় সুস্মিতাদিকে। আপনার 30 সেকেন্ড হয়ে গেছে। আবারও যাব আপনার কাছে। সুস্মিতাদি, আরে আমি তো 21 জুলাই আপনারা 30 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছেন। বলুন। এটা তো নমুনা নয়। পুলিশ নোটিফিকেশন জারি করে 15 লক্ষ 20 লক্ষ টাকা ফুটফল সামলানোর জন্য নোটিফিকেশন জারি করছে। 14 রাস্তার পর রাস্তা তারা ব্লক করে দিচ্ছে। আমি তো পরশুদিন মামলা আছে, আমরা আজকে আলোচনা করছিলাম হাইকোর্টে যাব কি করে। প্রত্যেকটা থরোফেয়ার উইল বি ব্লকড। সেখানে আমরা ছোটখাটো একটা সভা করতে গেলে যেখানে আরে আমরা করতে গেলে, বিজেপি করতে গেলে, সেখানে বিরোধী দল করতে গেলে সেখানে পুলিশ পারমিশন লাগে, হাইকোর্টের দরজা ঠকঠকাতে হয়। আজকের এই কোভিড সিচুয়েশনে কি করে 15 লক্ষ 20 লক্ষ লোক ফুটফল সামলানোর জন্য পুলিশ নোটিফিকেশন দিয়ে বলছে? পুলিশ নোটিফিকেশন দিয়ে বলছে, কি করে বলছে মৃত্যুঞ্জয় বাবু? এই অভিযোগটা, এটা যেটা বিরোধীরা বলছে, যেটা বিজেপি বলছে, সেটার উত্তরটা দিন। আরে কিসের নোটিফিকেশন? আপনি যে পুলিশ যে নোটিফিকেশন দেখুন, স্পষ্টভাবে আমি এরপরে অন্য অতিথিদের কাছে যাব। একদম স্পষ্টভাবে একটা কথা বলুন যে প্রশাসন, পুলিশ এদেরকে কোনো দলীয় সভায় ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে না? স্পষ্টভাবে একটা যদি সভা হয়, তার আইন শৃঙ্খলা, তার রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোলের জন্য, সেটা নিয়ে কথা। আরে ফাঁড়ি থেকে ফোন করে বলা হচ্ছে। আরে আমি তো জন ক্যামেরা বললাম, যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা যদি ঘটে থাকে অন্যায় হয়েছে, প্রশাসন ব্যবস্থা নেবে। ট্রান্সফার করে দিলেন, সরিয়ে দিলেন কি? প্রশাসন ব্যবস্থা নেবে। কিসের প্রশাসন? আমি প্রশাসনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। বেশ মৃত্যুঞ্জয় 30 সেকেন্ড শঙ্কুদেব দিদি 30 সেকেন্ড শঙ্কুদেব পান্ডাকে দিয়ে শামীম আহমেদের কাছে যাব এবং সুস্মিতা দি বসে আছেন কংগ্রেসের। আমি বলিনি ভাই, 30 সেকেন্ড উত্তরটা দিয়ে দিই। আমি 5 সেকেন্ড বলিনি, তারপর শঙ্কুদেব পান্ডা, আমি একটা কথা বলবো না, 30 সেকেন্ড। 1 2 3 4 5 বলো। শঙ্কুদেব পান্ডা যে এত কথা বলছে, শঙ্কুদেব পান্ডা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে আজকে 21 জুলাইয়ের মঞ্চ 2 বছর আগে অবধি আলোকিত করে বসেছিল। বেশ শঙ্কুদেব উত্তর দিন, এর উত্তর দিন। 30 সেকেন্ড শঙ্কুদেব। প্রথম কথা হচ্ছে, দল বদলালেও নীতি বদলায়নি, কিন্তু যারা নীতি বদলেছেন তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমার রয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন 21 জুলাইয়ের কমিশনের রিপোর্ট এখনো পর্যন্ত আপনারা এক্সপ্রেস করেননি, প্রকাশ্যে আনেননি? কেন মনীষ গুপ্তকে আপনারা সম্মান দিয়ে এমপি বানিয়েছেন? শহীদের এই দিবস আপনারা তো নিজেরাই জিহাদ দিবসে পরিণত করেছেন। আমার প্রশ্ন সরাসরি আপনার কাছে। আপনি বারবার বলছেন ভাই পুলিশ কেন এস্টাবলিশড হয়ে গেল? যে পুলিশকে সরিয়ে দিলেন তার মানে তো প্রমাণিত হলো যে তিনি এসব করেছিলেন। কেন পুলিশ পুরোপুরি ব্যবহার হবে? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মিটিংয়ে সাদা পোশাকের পুলিশ রাখা হয় ভিড় বাড়ানোর জন্য। 100 দিনের জব কার্ড আপনারা নিয়ে নিয়েছেন গ্রামে গ্রামে, 100 দিনের জব কার্ড নিয়েছেন লোক হারানোর জন্য।
মৃত্যুঞ্জয় হয়ে গেছে, মৃত্যুঞ্জয় হয়ে গেছে, আমি শামীম আহমেদের কাছে যাব। মৃত্যুঞ্জয় হয়ে গেছে, আমি শামীম আহমেদের কাছে যাব। লোক নেই এটা বলো। বেশ বেশ বেশ, আমি তিনজনকে স্টুডিওতে যারা আছেন তিনজনকেই অনুরোধ করছি। হয়ে গেছে শামীম আহমেদ স্পষ্ট করে যে অভিযোগটা উঠছে পুলিশকে, জনগণ কার? জনগণের কাজ তো পুলিশের। জনগণ আলাদা করে যে একের পর এক এক্সপেকটেশনগুলো রাখে, পুলিশের কাজ তো জনগণকে সার্ভ করার। আমি মানছি 21শে জুলাই যারা আসবে তারাও জনগণ, কিন্তু দলীয়ভাবে ব্যবহার করার যে ট্র্যাডিশন, এইটা কি এবারও শুরু হয়ে গেল? আচ্ছা, আমি আশা করবো আমার বলার সময় কেউ চিৎকার করবে। বলুন। গভর্নমেন্টের যে সার্ভিস রুলস আছে, আমি আইনের কথা দিয়ে শুরু করি। সেই রুল 3-তে বলে দেওয়া আছে, এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল ইন ডিসচার্জ অফ হিজ ডিউটিস রেজ অ্যাবভ অল পার্সোনাল, পলিটিক্যাল এন্ড আদার কনসিডারেশন অ্যান্ড মেনটেন ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি অ্যান্ড ডিভোশন টু ডিউটি। তাহলে পুলিশ কাজ করার সময় পলিটিক্সটাকে মাথায় রাখবে না, কার কি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে বা তার কাজের সঙ্গে রাজনীতির যে সম্পর্ক থাকবে না, আর থাকলে তাহলে সেটা যে এই আইনের ভায়োলেশন হবে এটা পরিষ্কার। ফলে যে পুলিশই রাজনৈতিক নেতাদের কথায় পরিচালিত হচ্ছে, তাদের সার্ভিস রুলস আছে, পুলিশ অ্যাক্ট আছে, পুলিশ রেগুলেশনস আছে, এর বাইরে গিয়ে, এই পরিধির বাইরে গিয়ে যারা কাজ করছে তারা সবাই আইন বিরোধী কাজ করছে এবং এদের প্রত্যেকের শাস্তি হতে পারে। এর কি কোনো আমি বোঝার চেষ্টা করছি, এই যে আইন বিরোধী চাকরি যাওয়া উচিত, চাকরি চলে যাওয়া উচিত। তার কারণ আমি সেটাই বলতে চেষ্টা করছি যে প্রত্যেকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত এবং সেই অ্যাকশন নিয়ে প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। বেশ, আমি সুদীপ্তার কাছে যাব। সুদীপ্তা অপেক্ষা করে রয়েছেন। সুদীপ্তা, দুই নম্বর হচ্ছে যে এই যে পুলিশ যে কাজ করছে আর এই যে সরকার তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে, এটা আজকে নতুন কোনো ঘটনা নয়। ইলেকশনের সময়কে পুলিশ কাজে লাগানো হচ্ছে, ইলেকশনের পরে যারা ভোট দিচ্ছে না তাদের বিরুদ্ধে পোস্টপল ভায়োলেন্স নিয়ে আজ আদালতে মামলা চলছে। পুলিশকে পাঠিয়ে আনিস খানের খুন করা হচ্ছে এবং বেশ, আপনি পুলিশকে ব্যবহারের অভিযোগ করছেন, কিন্তু শামীম আহমেদ, এই পুলিশকে ব্যবহারের অভিযোগ এবার তো আর নতুন নয়। এই 11 বছর 12 বছরের নতুন দেখছে না বাংলায়। আগেও দেখেছে আলিমুদ্দিন থেকে নির্দেশ যেত, সেটাও দেখেছে, কিন্তু সেটাও দেখেছে। এটা নতুন 11 বছরে নয়, এটা নতুন নয়, এটা নতুন কোনো পরম্পরা নয়। আমি যাব একের পর এক গণহত্যা ঠিক করে দিল পুলিশ। আমি আসছি, সুদীপ্তা, যে পুলিশ ভোট পরবর্তী হিংসা দেখতে পায় না, যারা অভিযুক্ত তাদের দেখতে পায় না, অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যারা অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে, যে পুলিশ যে কোনো অভিযোগ যদি বিরোধীদের পক্ষে যায় সেটা দেখতে পায় না, বিরোধীদের বাড়িতে গিয়ে পুলিশ, সজল ঘোষের বাড়িতে গিয়ে পুলিশ লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢোকে, এই পুলিশের অতি সক্রিয়তা আমরা দেখি কিছু ক্ষেত্রে। আর কিছু ক্ষেত্রে দেখি একদম নীরব দর্শকের ভূমিকা পালন করে। গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গিয়ে তৃণমূলের নেতাকে বলতে হয় কোচবিহারে যে আপনারা দ্বন্দ্বে জড়াবেন না, পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকে। এই পুলিশকে দেখা যাচ্ছে অদ্ভুত ভূমিকায়, এই পুলিশকে দেখা যাচ্ছে ফোন করে ভিড় বাড়ানোর জন্য 21শে জুলাইয়ের মঞ্চে। বিডিও তিনি নিজে ব্যবস্থা নিচ্ছেন, নিজে একদম তদারকিতে নেমে পড়েছেন। 19 থেকে 21শে জুলাই সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, বিশেষ টিম গঠন করা হচ্ছে। এগুলো কি হচ্ছে? দলের অনুষ্ঠান হচ্ছে না বাংলার কোনো সরকারি অনুষ্ঠান হচ্ছে? দেখুন, সরকারি অনুষ্ঠান নয়, একটা দলেরই অনুষ্ঠান, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়, বুঝতে পারছেন না বাংলার মানুষটি কি হচ্ছে। আমি বলিনি যে সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় একটি বিজেপির একজন নেত্রীর মন্তব্যে যেভাবে অল্প কিছু আগে বাংলা এবং তথা ভারতবর্ষ উত্তাল হয়েছিল, তারপরে তার আফটার দ্যাট এই অনুষ্ঠানটা হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা কাজে কর্মে রাস্তায় থাকবো, সেখানে যদি প্রশাসন অতি সক্রিয় হয় বা সাধারণ মানুষের সিকিউরিটি এনশিওর করে, আমার মনে হয় সাধারণ মানুষ হিসেবে আমরা
সিকিউর ফিল করব। কারণ আর স্বাস্থ্যকেন্দ্রেও যদি মনে রাখা থাকে যে মানুষের কিছু হতে পারে বা মানুষের জন্য সরকার যদি এই ব্যাপারে উদ্যোগ নেয়, আমি এর মধ্যে অন্তত সাধারণ মানুষ হিসেবে কিছু ক্ষতি না সুদীপ্তা, এর মধ্যে সাধারণ মানুষ হিসেবে আপনি কোনো খারাপ কিছু দেখছেন না, কিন্তু আপনি বললেন নেতা মন্ত্রীদের কথা, নেতা মন্ত্রীদের যে বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি নিজে যখন এই যে 21শে জুলাইয়ের ডাক দিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে এটা বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা হবে। তৃণমূল নেত্রী কি বলেছিলেন, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, সেটা একবার শুনে নি, একবার মনে করিয়ে দিই মানুষকে, তারপরে আবার বিতর্কে আসবো, একবার দেখে নি। সামনে আমার 21শে জুলাই আছে। আপনারা জানেন 21শে জুলাই আমাদের শহীদ তর্পণের দিবস। 21শে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস। গত 2 বছর কোভিডের জন্য আমরা করতে পারিনি। বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস। গত 2 বছর কোভিডের জন্য আমরা করতে পারিনি। খাওয়া দাওয়ার আয়োজন তো বিডিওরা করছে, স্বাস্থ্য দপ্তর সার্কুলার দিয়েছে আর ডিএম বিডিওরা সার্কুলার দিয়েছে প্রত্যেকটা রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে মেডিকেল ক্যাম্প, এবং বিডিওরা আমাকে মালদা থেকে বিডিওরা জানিয়েছে, মালদার ডিএম বলেছে সব স্টেশনে ফুড প্যাকেট রাখতে। প্রথম কথা হচ্ছে সরকারি অনুষ্ঠান, দ্বিতীয় কথা হচ্ছে জিহাদ দিবস, শহীদ দিবস নয়। জিহাদ দিবসের আপনারা তো টুকরো টুকরো ছবি দেখছেন, পাগলু ড্যান্স হচ্ছে, ডিজে বাজছে আর পাগলু ড্যান্স হচ্ছে। দুদিন আগে থেকে এত আয়োজন। জিহাদ দিবসের বিতর্ক যখন চলছে তখনই আরও একটি কাণ্ড বাঁধিয়ে বসলেন তৃণমূলের আরও একজন বিধায়ক, ভাতারের বিধায়ক। তিনি কি বললেন এই 21শে জুলাই প্রসঙ্গে, শুনুন। আমরা 21শে জুলাই আজ থেকে যাচ্ছি না, আমরা বহুদিন যাচ্ছি, সবাই যাচ্ছেন আপনারা, কারণ আজকে শহীদের রক্তে পা দিয়ে আমরা আজকে আমি এমএলএ হয়েছি, আপনারা প্রধান হয়েছেন, কেউ কাউন্সিলর হয়েছেন। মৃত্যুঞ্জয়, সুস্থ গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এই রাজ্যে যেখানে বিজেপি প্রধান বিরোধী দল সম্পর্কে এই জিহাদের দিন ঘোষণা, এই ধরনের কথা কি বাঞ্ছিত? দেখুন, জিহাদ শব্দের যে অভিধানে যে অর্থ আছে সেখানে একটা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই। জিহাদ মানেই যে খারাপ অর্থে ব্যবহৃত শব্দ এরকম তো নয়, অভিধানে তো তাহলে অসংসদীয় শব্দ বা অগণতান্ত্রিক শব্দ হিসেবে বাদ হয়ে যেত। জিহাদ মানে কোনো খারাপ শব্দ না। কিন্তু আমরা শঙ্কুদেব পণ্ডা, আপনারা কেন খারাপ শব্দ বলছেন? আমরা বলছি শঙ্কুদেব পণ্ডা জিহাদ তো খারাপ শব্দ নয়। আমরা তো বলছি জিহাদ মানে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই। তাহলে আজকে বিজেপির মতো একটা ধর্মকে, যারা ধর্মের মাধ্যমে দেশকে বিভাজনের রাজনীতি করছে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভৌগোলিক অবস্থানের বিরুদ্ধে যে এই রাজনীতি, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আজকে এই যে আমাদের আনএমপ্লয়মেন্ট, এই যে রাজনীতি, গ্যাস পেট্রোলের দাম, তার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করছি অন ক্যামেরা। আমিও তো বলছি আমরা জিহাদ ঘোষণা করছি। জিহাদ বাংলা শব্দ, তাই না? না, জিহাদ বাংলা শব্দ নয়। জিহাদ বাংলা শব্দ নয়, কিন্তু জিহাদের অভিধানের শব্দটা আপনি জিহাদ বাংলা শব্দ নয়। আপনি কি সিপিএম মৃত্যুঞ্জয়, এই প্রসঙ্গগুলো আসছে কেন? শহীদ তর্পণ বাদে পাগলু ডান্স আসে, জিহাদ আসে, এই প্রসঙ্গগুলো কেন? আমি তোমাকে বলছি, অনেক নিউজ, অনেক প্রিন্ট মিডিয়া জিহাদ শব্দ ব্যবহার করেছে বিভিন্ন জায়গায়। জিহাদ শব্দ এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো অনেক প্রিন্ট মিডিয়া। সুস্মিতা বিশ্বাস, 21শে জুলাই আসলেই আপনারা টানা বলে যান আপনাদের হাত থেকে কিভাবে হাইজ্যাক করে নেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠান। কোথাও গিয়ে মনে হচ্ছে হাইজ্যাক তো হয়েছে, কিন্তু তারপরে সরকারিকরণও সম্পন্ন হয়ে গেছে। সুস্মিতা বিশ্বাস, দেখুন, আজকে শুধু আমরা যে এতদিন ধরে বলে এসেছি যে হাইজ্যাক করা হয়েছে, এখন কিন্তু সকলে বলছে যে মারল সিপিএম, মরল কংগ্রেস, আর 21শে জুলাই পালন করছে তৃণমূল। আজকে তৃণমূলের আজকে যে 21শে জুলাই পালন হচ্ছে, এই 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে না, এটা একটা আনন্দের উৎসবের মতো পালিত হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় যেখানে 21শে জুলাই প্রস্তুতি সভা হচ্ছে, সেই প্রস্তুতি সভায় ডিজে বাজছে এবং বিভিন্ন টাইপের মিউজিক বাজছে, এবং আমরা স্টেজে পাগলু ড্যান্সও দেখেছি। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে আজকে এই দলটা
এবং এই যে দল যে এখানে শাসন করছে পশ্চিমবঙ্গে, তাদের এই প্রশাসন এবং তাদের দল এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে পুলিশ মনে করছে যে আমি যদি 21শে জুলাই বেশ কিছু লোক বেশি জোগাড় করতে পারি তাহলে হয়তো আমার প্রমোশন হবে। সুদীপ্তা কাউন্টার করুন, সুদীপ্তা কি বলবেন? সুদীপ্তা কি বলবেন? সুস্মিতা বিশ্বাসের এই বক্তব্য সুদীপ্তা কি বলবেন? কাল থেকে বাজারে বসতে পারবেন না। আজকে আপনারা যদি জিহাদ শব্দের আক্ষরিক জিহাদ শব্দের দিতে পারবেন না, আজকে এইভাবে মানুষকে থ্রেট করা হচ্ছে। আরে সুদীপ্তা সরাসরি কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, সুদীপ্তা সরাসরি কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে আপনারা থ্রেট করছেন। জেহাদের মানে কি, তার অভিধানে অর্থ কি, সেটা বাংলা কিনা আরবি কিনা এই কিনা ওই কিনার থেকেও বড় হচ্ছে। বিরোধীরা বলছে যে থ্রেট পারসেপশন তৈরি করা হচ্ছে, একদম হাইয়েস্ট অফিস থেকে, শীর্ষ স্তর থেকে আপনারা একটা ভয়ের বাতাবরণ তৈরি করছেন। 21শে জুলাই আপনারা এমন ভাবে বিরোধীদের একটা ত্রাসের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করছেন যে ত্রাসটা সুস্থ গণতন্ত্রের জন্য ঠিক নয়। মানুষের যাওয়ার ইচ্ছে না থাকলে মানুষকে যেতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে এরা সমস্ত জায়গায়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আচ্ছা, এবার কি আমি বলবো? বলুন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভায় যাদের ঠাঁই নাই তাদের কথার উত্তর নাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা সাধারণ মানুষ হিসেবে আবারও বলছি বুঝেছি, তাই জন্যই সেদিনটা জিহাদ শব্দের আক্ষরিক অর্থ কংগ্রেসের হাত ধরে কষ্টসাধ্য সাধনা, কষ্টসাধ্য সাধনা। তো এই কষ্টসাধ্য সাধনা সেটা ভুলে গেছে সাধনা সবকিছু বুঝলাম। শঙ্কুদেব আপনি ডিবেটে আসুন। শঙ্কুদেব এই যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস পন্থী যারা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তাদের এত কষ্ট করে জিহাদের মানে জিহাদ দিবস এই প্রসঙ্গগুলোই আসবে কেন? শহীদ তর্পণে পাগলু ডান্স, জিহাদ এই ধরনের প্রসঙ্গগুলো আসবে কেন? দেখুন সুদীপ্তাদি, আপনি শেষ করলে, আপনি দূরে আছেন, আমাকে 1 মিনিট অ্যালাউ করুন। দেখুন শহীদ দিবসের তো একটা জায়গা আছে, একটা শহীদ, এতগুলো ছেলে মারা গেছে সিপিএমের গুলিতে, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। নীতিগতভাবে আমি সিপিএমের বিরোধী, কিন্তু শহীদ দিবসটাকে যেভাবে কৌতুক নকশায় আপনারা পরিণত করছেন সেটা নিয়ে আমার বক্তব্য যে সেই যে ছেলেগুলো মারা গেল তাদের পরিবারের কাছে আপনারা কি উত্তর দেবেন? আপনারা, আমি দেখছি যে আপনাদের যে মিছিল আসছে সেই মিছিলে লোকে নাচানাচি করছে, ডিজে বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, আপনাদের মঞ্চে আপনারা পাগলু ডান্স গান গাইছেন, এবং আজকে সেটা গিয়ে জিহাদ দিবসের মতো একটা শব্দবন্ধ প্রয়োগ করে সরাসরি আক্রমণ। দিদি আমাকে 1 মিনিট অ্যালাউ করে দিন। দিদি আমাকে 1 মিনিট অ্যালাউ করে দিন, আমি দিয়ে শেষ করে দেবো। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন এই জায়গাটা পর্যন্ত ঠিক ছিল, এরপর যেটা হলো যে আপনাদের জমায়েত হচ্ছে, তাতে অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চয়ই যে কোনো জমায়েত হলে তাদের দায়িত্ব নেওয়া উচিত, কিন্তু যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে বিজেপির সভা আটকানোর জন্য কোমর বেঁধে নেমেছে, যেমন আমাদের 21শে জুলাইয়ের সভা ছিল, আমাদের হাইকোর্টে যেতে হয়েছে, কাল সকালে হিয়ারিং আছে, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা আবেদন জানিয়েছি কোর্টের কাছে, আমরা বলবো যে দেশে তৃণমূলের সভা হলে কি আর কারোর সভা হবে না? মানে উলুবেড়িয়া সভা বন্ধ করার জন্য ভিক্টোরিয়া হাউস বনাম উলুবেড়িয়ার সভা? না, এখানে বনামের ব্যাপার নেই। এখানে বক্তব্য হচ্ছে যে শাসক দল তারা যদি রাজ্যে কোনো সভা করেন তাহলে কি পশ্চিমবাংলা আর কোনো রাজনৈতিক কর্মসূচি হবে না? এরকম কোনো হতে পারে নাকি? মণিশঙ্কর আমাদের সাথে রয়েছেন, কালকে সকালে মুখপাত্র মণিশঙ্কর মণ্ডল আমাদের সাথে যুক্ত হয়েছেন। মণিশঙ্কর, এই যে আমরা এখানে আমি এক লাইনে বলে নিন। আমার বক্তব্য হচ্ছে যে পুলিশ, যে প্রশাসন সরাসরি কোমর বেঁধে নেমে শাসক দলের সভা করবার জন্য জানপাত করছে, তারাই কোমর বেঁধে নেমে বিজেপির সভা আটকাচ্ছে। মণিশঙ্কর, কেন দ্বিচারিতা চিৎকার করবো না, যেটা বক্তব্য সেটা হচ্ছে 21শে জুলাই প্রত্যেক বছর পালন হয়। লক্ষ লক্ষ মানুষ শহীদ তর্পণের জন্য ধর্মতলা চত্বরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনবার জন্য। আপনারা জানেন এই লক্ষ লক্ষ লোকের যে সমাগম, তার মধ্যে হঠাৎ করে বিজেপির এখন মাথা চাড়া দিয়ে উঠলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুতে কাউন্টার করতে হবে বলে একটা উলবেড়িয়া সভা ডেকে দিলাম। আজকে যেখানে গোটা বাংলা, বলেনি আমি, যেখানে গোটা বাংলার মানুষ আজকে কলকাতামুখী, সেখানে উলবেড়িয়ায় সভা করে সেখান থেকে রাজনৈতিক উস্কানি করে আপনারা গন্ডগোল চান। আপনারা গন্ডগোল বলে গন্ডগোল মণিশঙ্কর বাবু, না মণিশঙ্কর বাবু একটা কথা বলুন, ভারতীয় জনতা পার্টি আপনি অন্যদিন করুন। মণিশঙ্কর বাবু একটা কথা বলুন।
বিরোধীদের কি কোনো সভা করার অধিকার আছে কি নেই? অবশ্যই আছে। সেটা কোন দিন করবে সেটা কি শাসক দল ঠিক করে দেবে? কিন্তু যেহেতু একটা বড় শাসক দল ঠিক করছে, সরকার বলছে, ওনারা তো কোর্টে গেছেন, কালকে কোর্ট বলবে। দেখুন পুলিশ সকালবেলা সিপিএম এর লোকদের ফোন করে বলছে ওনারা চায় বিশৃঙ্খলা হোক, ওনারা বিশৃঙ্খলা চায়, তাই যেহেতু তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই ঘোষিত প্রোগ্রাম বছরের পর বছর ধরে ধরে পালন হয়ে আসছে, সেই পুলিশ ডিস্টার্ব করার জন্য হঠাৎ করে এবার ওনার মনে হয়েছে। মণিশঙ্কর বাবু, আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? মণিশঙ্কর বাবু জুলাই আমাদের সভা বন্ধ করার চেষ্টা করবে কেন? শঙ্কুদেব পণ্ডা, মণিশঙ্কর বাবুরা কি ভয় পাচ্ছেন? কারা? মণিশঙ্কর বাবু আরে এদের সংগঠন বলে কিছু নেই। ভয় পাচ্ছেন? এরা তো জেলা কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন এসপি। ভয় পাবো এরকম দিনে লোকাল যে এদের বডি তার প্রেসিডেন্ট হচ্ছেন পুলিশ। ভারতীয় জনতা 1 ঘন্টার জন্য পুলিশ চলে যাক না, তৃণমূল কংগ্রেসের এই বিপ্লব ঠান্ডা হয়ে যাবে। 1 ঘন্টার জন্য পুলিশ থাকবে না তৃণমূল কংগ্রেসে। সুস্মিতা দি, আপনারা যে অভিযোগটা করে আসছে যে বিধানসভার ভেতরে আপনাদের বলতে দেওয়া হয় না, উলুবেড়িয়ায় যে মানুষরা মারা গেছে, একদম এফেক্টেড হয়েছে, আমাদের মানুষরা শহীদ হয়েছে, সেখানে রাজনৈতিকভাবে সভা করবে বলে বলবো বলে ঠিক করেছে। আপনাদের পুলিশ আপনাদের লোক জোগাড় করছে আর আমাদের আটকাচ্ছে। সুস্মিতা দি, আপনারা যে অভিযোগটা করেন, সবার কাছে আসছি প্লিজ, সুস্মিতা দি 30 সেকেন্ড সময় নিয়ে নিন। আপনারা যে অভিযোগটা করেন যে বিধানসভার ভেতরে আপনাদের বলতে দেওয়া হয় না, বিরোধীদের কণ্ঠরোধ হয়, প্লিজ বিরোধীদের কণ্ঠরোধ হচ্ছে, বিধানসভার ভেতরে বলতে দেওয়া হচ্ছে না। আপনারা যখন প্রতিবাদ করছেন তখন কোভিড এর রিজন তুলে ধরা হচ্ছে, আপনারা যখন সভা করতে চাইছেন তখন আপনারা অনুমতি পাচ্ছেন না। আপনাদের কি শুধুমাত্র কণ্ঠরোধ করার জন্য করা হচ্ছে এগুলো? আপনারা লাগাতার করছেন এই অভিযোগ এবং শেষ পর্যন্ত 21শে জুলাইও একই অভিযোগ। ওই শঙ্কু বলল যে এদের তো সংগঠনটা বলতেই কিছু নেই, আর পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে। প্যান্ডেমিকের সময় চিন্তা করে দেখুন তো, প্যান্ডেমিকের এদের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখানে 5 জন অফিসারকে করে দেওয়া হলো, ট্রান্সফার করে দেওয়া হলো। কিসের জন্য? আইএএস অফিসারদের ট্রান্সফার করে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর সাথে বনেনি বলে। একজনকে ট্রান্সফার করে দেওয়া হলো, আরবান ডেভেলপমেন্টের সেক্রেটারিকে ট্রান্সফার করে দেওয়া হলো। কার কারণ? অফিসারদেরকে বলেছিল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই প্রশ্নটাই আমরা যেহেতু ওপেন হাউস ডিবেট করেছিলাম এবং দুটো ডিবেট, শুনে নিন দুটো ডিবেট আমরা দুটো ডিবেট করেছি। আমাদের প্রথম ডিবেটটা যেটা আমাদের প্রথম ডিবেট 21 মণিশঙ্কর পুলিশকে হাতে ছুরি পরিয়ে বসিয়ে রেখেছে। আচ্ছা, বেশ এই মুহূর্তে না আমরা একদম দুটো ডিবেট নিয়ে আমরা প্রতিদিন থাকছি এবং এই মুহূর্তে একদিকে এই ডিবেট এবং অন্যদিকে ঠুটো পঞ্চায়েত। প্রথমে পুলিশকে সংগঠকের রূপে দেখা 21শে জুলাই এবং অন্য ডিবেট যেটা ঠুটো পঞ্চায়েত ডিবেট নাম্বার 2। একদিকে পুলিশের যে কাজগুলো করার কথা সেগুলো পুলিশ করছে কি করছে না সেইটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন থেকে গেল, সেইটা নিয়ে বিতর্ক থাকছে। প্রশাসন যে কাজটা করার কথা, মানুষের জন্য যে কাজটা করার কথা সেটা প্রশাসন করছে কিনা সেইটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আমরা সরাসরি বলছি ঠুটো পঞ্চায়েতের যে কাজগুলো করার কথা, নারী নিরাপত্তার জন্য বাল্ব লাগানোর কথা, আলো দেওয়ার কথা, রাস্তা ঠিক করার কথা, সেগুলো হচ্ছে না। সেগুলোর জন্য কিছু মানুষকে টাকা জোগাড় করে কিছু রাজনৈতিক দলকে এককাট্টা হয়ে যেতে হচ্ছে হাইকোর্টে। সমস্ত কিছু হাইকোর্ট যদি ঠিক করে, আমরা কেন প্রতি বছর এই নেতা নেত্রীদের এই ধরনের কথাবার্তা শুনবো এবং প্রতি 5 বছর অন্তর পঞ্চায়েত ভোট দেব, এদেরকে ভোট দেব? এই নিয়ে আজকের বড় বিতর্ক। প্রথমেই আমরা দেখে নেব যে মীনাক্ষী, এই বিতর্কটা সেটা কোন দিকে যায়। একেবারে দুটো ঘটনা এবং সম্প্রতি যে দুটো ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রশাসনের ভরসার থেকে হাইকোর্টে ভরসা পাচ্ছেন বেশি মানুষ এবং যে কারণে হাইকোর্টে সমস্ত সমাধান মিলছে। বাসুদেবপুরে যেখানে আলো নেই, আলো দেওয়ার দায় কার কাজ? পঞ্চায়েত নির্বাচন নিয়ে তো স্ট্র্যাটেজি শুরু হয়ে গিয়েছে, কৌশল শুরু হয়ে গিয়েছে, কিন্তু পঞ্চায়েতের মানুষ যারা প্রতিদিন অন্ধকারে ডুবে রয়েছেন তাদের কে আলো দেবে? না প্রশাসন নয়, হাইকোর্ট দেবে আলো। আর কি দেবে? যে স্কুলে শিশুরা পড়তে যায় সেখানে ফ্যান নেই, শিশুরা পড়তে পারছেন না, বাইরে তারা রোদের মধ্যে বসে পড়াশোনা করছে। কে দেবে সেই ব্যবস্থা? করবে না প্রশাসন নয়, সংবাদ মাধ্যম তুলে ধরবে, তারপরে টনক নড়বে প্রশাসনের। একটি বিশেষ প্রতিবেদন দেখুন, তারপর আসছি ডিবেটে। বাসুদেবপুর মুকুন্দপুরে অন্ধকারের সুযোগে মায়ের সামনেই নাবালিকা মেয়েকে তুলে ধর্ষণের অভিযোগ উঠেছিল গত মাসে। ওই রাস্তায় আলো না থাকার সুযোগে আরও অনেক রকম সমাজ বিরোধী কাজকর্ম চলে বলে অভিযোগ। গত 7 জুন খবরটা সম্প্রচার করা হয় রিপাবলিক বাংলায়।
সেই জায়গায় আমরা পৌঁছেছি, দুপাশে রয়েছে জলা জমি এবং পাটক্ষেত, এবং এই পাটক্ষেতের মধ্যেই কিন্তু গণধর্ষণ করা হয় ওই নাবালিকাকে। 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা, এই রাস্তার কোথাও নেই ন্যূনতম লাইটের ব্যবস্থা, কোনো লাইট পোস্ট নেই। বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত। অবশেষে মঙ্গলবার ওই রাস্তায় আলো লাগানোর নির্দেশ দেওয়া হয়। আগামী 4 সপ্তাহের মধ্যে এসিডিসিএলকে স্ট্রিট লাইট বসাতে হবে। জায়গাটায় কোনো ইলেকট্রিসিটির স্ট্রিট লাইট কানেকশনই নেই ওখানে, এবং সেটা এসিডিসিএল যে রিপোর্ট দিয়েছে অনারেবল বেঞ্চের কাছে, সেখানে তারা অ্যাডমিটও করেছে যে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি কানেকশন নেই। চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ আজকে অর্ডার দিয়েছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত তারা যথাযথ স্টেপ নেবে। অবশ্য এই রাস্তায় আলো না থাকার জন্য কেন্দ্রকেই দায়ী করেছে তৃণমূল। আছে ত্রুটি বিচ্যুতি আছে কয়েক জায়গায়, আবার উল্টো দিকেও দেখতে হবে যে এখনও এই সমস্ত সামাজিক প্রকল্পে, বিশেষত পঞ্চায়েতি ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার যে বিপুল পরিমাণ অর্থ রাজ্যগুলি থেকে তুলে নিয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে তার সেই অর্থের বেশ কিছুটা অংশ রাজ্যগুলিকে ফেরত দেওয়ার কথা। আর কেন্দ্র আমাদের এখানে 98,000 কোটি টাকা দিচ্ছে না, সুতরাং অর্থেরও অসুবিধা আছে। শুধুমাত্র বাসুদেবপুরের ওই অন্ধকার রাস্তা নয়, রিপাবলিক বাংলায় সাধারণ মানুষের নানা সমস্যার কথা প্রতিনিয়ত তুলে ধরা হয়। এই তো সোমবারই মেকলিগঞ্জের একটি স্কুলে পাখা ছিল না। রিপাবলিকে সেই খবর দেখানোর পরই তড়িঘড়ি ফ্যান লাগানো হয় ক্লাসরুমে। কিন্তু কথা হচ্ছে, এই কাজ তো প্রশাসনের করার কথা, কেন সংবাদ মাধ্যমকে চোখে আঙুল দিয়ে ভুলটা ধরিয়ে দিতে হচ্ছে? মানুষ তো ভোট দিয়ে জনপ্রতিনিধিদের বেছে নিয়েছেন, তারা কি শুধু দোষারোপ করবেন? তাহলে সাধারণ মানুষের জন্য কাজটা করবেন কবে? রিপাবলিক বাংলা। আমরা পাঠাচ্ছি নেতাদেরকে, আমরা ভোটে জয় করাচ্ছি নেতাদেরকে, তারা ঘুরে বেড়াচ্ছেন, এবং সমস্ত কিছুর জন্য আমাদেরকে হাইকোর্টে কেন যেতে হবে, এই নিয়ে আমাদের প্রশ্ন। এবং এই মুহূর্তে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে আবার শঙ্কুদেব পান্ডা রয়েছেন বিজেপির তরফ থেকে, সুস্মিতা সাহা দত্ত রয়েছেন বিজেপি মুখপাত্র, এবং আইনজীবী মণিশঙ্কর মণ্ডল রয়েছেন তৃণমূল মুখপাত্র, সুদীপ্তা রায়চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক, শামীম আহমেদ আইনজীবী, সুস্মিতা বিশ্বাস কংগ্রেস মুখপাত্র। আমি প্রথমেই সুস্মিতাদির কাছে এবার যাব। সুস্মিতাদি, খুব বেসিক জিনিস আপনারা চাইছিলেন আলো লাগানো হোক, আপনারা চাইছিলেন যাতে করে নারী নিরাপত্তা, অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা যা ইচ্ছা তাই করছে, গণধর্ষণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এখানে আলো লাগানো। এখানেও কি করে তুতু মেয়ে? আমরা দেখলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বললেন কেন্দ্রের টাকা আটকে যাচ্ছে, আপনারা হাইকোর্টে দৌড়াচ্ছেন। আরে বেসিক জিনিসের জন্য আপনাদেরকে কেন এই ধরনের জিনিসগুলো করতে হচ্ছে? নেতারা কেন এই জিনিসগুলো ঠিক করবে না? আচ্ছা, তারপরে নেতারা ঠিক করবে তো করবে না তো পরের কথা ময়ূক। তার আগে আমি প্রথম কথা রিপাবলিক বাংলার কাছে আমি কৃতজ্ঞতা জানাই, কেন এখানে আপনাদের এখানে দেখেই নিউজ ক্লিপটা দেখে তারপরেই আমি মামলাটা করেছিলাম বাসুদেবপুরের ঘটনাটা নিয়ে। সেখানে পরিষ্কার করে দেখানো ছিল কিন্তু যে একটা স্ট্রেচ অফ ল্যান্ড, একটা যথেষ্ট বড় স্ট্রেচ অফ ল্যান্ড, সেখানে কোনো আলো নেই, সেই জন্যই মামলাটা করা হয়েছিল। এবং সেখানে এই যে গ্রাম পঞ্চায়েতের মধ্যেই মুকুন্দপুর এরিয়াটা পড়ে, পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত দুবার আমি হ্যান্ড সার্ভিস করার চেষ্টা করেছিলাম, মানে তারা রিসিভ করেছে, এবং এত বড় অডাসিটি তাদের চিফ জাস্টিসের বেঞ্চে, তারা দুবার অ্যাপিয়ার করেনি। ফলে আজকে চিফ জাস্টিসের বেঞ্চ এই অর্ডার দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে, ইমিডিয়েটলি 4 সপ্তাহের মধ্যে এদেরকে ব্যবস্থা নিতে হবে ওখানে লাইট লাগানোর জন্য। এতটা এবং এই আমার কাছে যে রিপোর্টটা আছে, অ্যাডমিশন আছে ওয়েস্ট বেঙ্গল মানে স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অ্যাডমিশন আছে যে দেয়ার ইজ, একদম প্যারাগ্রাফ 3 সোজা বাংলায় বলছে যে দেয়ার ইজ নো স্ট্রিট লাইট, there is no street light connection. এই কাজটা অবশ্য না, কেন হবে? হাইকোর্টের মিনাক্ষী বাল্ব লাগানো, আলো জ্বালানোর কাজটা হাইকোর্টে। আর কি করবে মণিশঙ্কর বাবু? হাইকোর্ট আর আদালত আর কি করবে? শিক্ষায় দুর্নীতি আদালত নির্দেশ দেবে, শুনে নিন। শিক্ষায় দুর্নীতি আদালত নির্দেশ দেবে, ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি কেন হচ্ছে না, সিবিআই তদন্তের পরে গ্রেফতারি হচ্ছে আদালতের নির্দেশে, কোথায় কি হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আদালত সেটা করবে। দুর্গাপূজা হবে কিনা সে নিয়েও আদালতের দ্বারস্থ। সবেতেই যদি আদালত থাকে তাহলে আপনি যেটা বললেন ভুল বললেন, আপনি আমি বললাম আদালতের দ্বারস্থ। আপনি বুঝতে ভুল করেছেন, আমি বলছি আদালতের দ্বারস্থ, আদালতে যেতে হচ্ছে, সবেতে আদালতের দ্বারস্থ হচ্ছে। আমি মামলা ডিটেইল দিয়ে
আপনি কি জেনে বসেছেন? আপনি জেনে বসেছেন? ভুল ব্যাখ্যা করতে আদালতের দ্বারস্থ হতে হয়নি। আদালতের দ্বারস্থ হতে হয়নি। যেটা হয়েছিল সেটা দুর্গাপুজোর কার্নিভালের সময়, সেদিন মহরম ছিল, একই সঙ্গে দাঁড়ান একই সঙ্গে দুটো করতে হবে কিনা একই সঙ্গে আমাদের একটাই প্রশ্ন। সবে থেকে কেন আদালতের দ্বারস্থ হতে হবে? কেন আদালতের দ্বারস্থ হতে হবে? একদম ফোকাল পয়েন্টে যাব ময়ূক, কেন বিরোধীরা বারবার আদালতে যাচ্ছে, কেন এই অভিযোগটা করছে? মণিশঙ্করকেই জিজ্ঞেস করা হোক না। মণিশঙ্কর, আনইন্টারাপ্টেড টাইম আপনি নিন এবং আপনি বলুন দয়া করে, এখানে এতজন আইনজীবী আছেন, আপনারা এই বেসিক কাজগুলো, আলো লাগানো, নিয়োগ করা, নেতাদেরকে সরানো, এই জিনিসগুলোর জন্য হাইকোর্টে যেতে হবে? এটা আদালত নির্ভর প্রশাসন সিস্টেম, কেন হাইকোর্টে যেতে হবে? দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে আপনারা যে আলো লাগানোর কথা বলছেন, গ্রাম বাংলার প্রত্যেকটি জায়গায় দু এক জায়গায় যে একটা বিচ্ছিন্ন একটা যেখানে ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা, সেখানে আলো ছিল না, হাইকোর্ট দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে একটা ভুল হয়েছে, কিন্তু তার মনে এই মুহূর্তে রাজ্য সরকার কত জায়গায় কাজ করছে আপনার কাছে? 11টি অনগ্রসর জেলা, 28,000 গ্রাম, সেখানে 21 লক্ষ পরিবার বিপিএল পরিবার, 17 লক্ষ এপিএল পরিবারে আলো লাগানো থেকে বিদ্যুৎ সংযোগ, বিদ্যুতায়নের কাজ চলছে এই মুহূর্তে, সেটা সেই রিপোর্টগুলো বলুন সামনে। বেশ বেশ, শঙ্কুদেব পান্ডা এর পাল্টা 30 সেকেন্ড, সবাইকে 30 সেকেন্ড করে বেঁধে দেবো। শঙ্কুদেব পান্ডা এর পাল্টা 30 সেকেন্ড। দেখুন, সরকার তো অনেক কাজ করছে, সেগুলো বলুন। দেখুন, তৃণমূল কংগ্রেসের আলোটা নিভে গেছে। মাথায় যদি আলো জ্বলতো তাহলে জয়প্রকাশ মজুমদারের মতো বর্ষিয়ার নেতা কখনো এই জিনিসটা সাপোর্ট করতে পারতেন না, যে যেখানে মানুষ ধর্ষিত হচ্ছেন, যেখানে মানুষ এফেক্টেড হচ্ছেন, তার কারণ হিসেবে ফাইন্ডিংসে যেখানে সরাসরি পাওয়া যাচ্ছে, মহামান্য হাইকোর্ট বলছেন যে এখানে আলো লাগানোর দরকার, সেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে বলা উচিত যে ভাই এটা ব্যর্থতা, এটা মেনে নেওয়া উচিত। আপনার সরকারি দপ্তর স্বীকার করছে, আপনি কোথায় আলো লাগাবেন তা নয়, তাই নিয়ে আপনি চিৎকার করে যাচ্ছেন মানুষ জল পাবে না, আলো পাবে না, বিদ্যুৎ পাবে না। 11 বছর পর কি করবেন আপনারা? কেন বসে রয়েছেন তাহলে ক্ষমতায়? শামীম আহমেদ, আসুন, ন্যূনতম মানুষের জীবন ধারণের জন্য ন্যূনতম যেটা প্রয়োজন, রাস্তায় আলো, শিশুরা পড়াশুনো করবে, তারা একটা সুস্থ পরিবেশে পড়াশুনো করবে, এই তীব্র গরমে ফ্যান নেই, সবেতে আমরা দেখছি এই মুহূর্তে যে ছবি দেখিয়ে দিতে হচ্ছে চোখে, তারপরে ব্যবস্থা, আর কিছু কিছু ক্ষেত্রে তো আদালতের দ্বারস্থ হতে হচ্ছে একদম সরাসরি। 2 মিনিট সময় দেবেন। যেখানে আইনের পরিধির মধ্যে রাষ্ট্র ব্যবস্থা কাজ করতে ব্যর্থ হয়, সেখানে জুডিশিয়ারি ইন্টারভেন করবে, আলো লাগানোর যে নির্দেশ দিয়েছে আমরা সেটা স্বাগত জানাই। কিন্তু আপনারা কারা কারা মনে করেন যে এই আলো লাগালে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না? আপনারা কি মনে করেন ভারতবর্ষের যে রাজনীতি আজকে দাঁড়িয়েছে, এই যে বিভাজনের রাজনীতি, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, এই রাজনীতি পুরো সমাজকে কলুষিত করছে। মানুষকে বেসিক চাহিদা, আজকে খাওয়ার, খাদ্য, বাসস্থান, বস্ত্র, এমপ্লয়মেন্ট, এই যা প্রয়োজন নিত্যদিনের, এই চাহিদা থেকে, দাবি থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে যে বিভাজনের রাজনীতি সামনে নিয়ে আসা হচ্ছে, সেই রাজনীতি হচ্ছে আজকের এই সব দুর্ঘটনার কারণ। সুদীপ্তা, খুব বেশি চেয়ে ফেলছে কি আমরা? খুব বেশি বাংলার মানুষ চেয়ে ফেলছে কি? আলো লাগানো থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়োগ, একজন মন্ত্রীকে সরানো, কোর্ট বলে দিচ্ছে আপনারা মাথা থেকে পা অব্দি দুর্নীতি করেছে, কার্যত আপনারা সরিয়ে দিতে পারেন, সেখানেও কোর্টকে বলতে হচ্ছে। সবকিছুতে কেন কোর্টকে টেনে আনা? সেটাই তো আমারও বক্তব্য। সুপ্রিম কোর্টকে বলতে হয়েছিল অতিমারির সময় এই যে মানুষরা রাস্তায় হাজার হাজার কিলোমিটার হাঁটছে, তাদের ফুড সিকিউরিটি দাও, কেন? এটাও তো সুপ্রিম কোর্টকেই বলতে হয়েছিল। অতএব জুডিশিয়ারির প্রয়োজন আছে। ভারতবর্ষের যে আর্থসামাজিক পরিস্থিতি, সেখানে জুডিশিয়ারির গুরুত্ব আছে, এই জুডিশিয়ারি মানুষের জন্য সে কাজ করবে, এবং এইটা যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে থাকে তৃণমূল সরকারের ক্ষেত্রেও অত্যন্ত ভালো কাজ করেছে, ঠিক যেরকম সুপ্রিম কোর্ট অতীতে কেন্দ্রীয় সরকারকে দেখিয়ে দিয়েছিল যে সাধারণ মানুষের ফুড সিকিউরিটি দেওয়াটা কেন্দ্রীয় সরকারের কর্তব্য। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই সাধারণ মানুষ হিসেবে। সুস্মিতাদি, সুদীপ্তা এখানে বসে বলছেন যে সমস্ত কিছু সরকারের ওপর চাপিয়ে দিলে হবে না, রাজ্য সরকারের যে বেসিক কাজগুলো, কোথাও গিয়ে কি রাজ্য সরকার সেই কাজগুলো করছে না, এবং আবারও সেই প্রসঙ্গ 21শে জুলাইয়ের দায়িত্বে আছে পুলিশ, আপনারা অভিযোগ করছেন, আর অন্যদিকে পঞ্চায়েতের যা কাজ সেগুলো পঞ্চায়েত না করে অন্যান্য সমস্ত কাজে পঞ্চায়েতের সদস্যরা রয়েছে বলে আজকে আদালতে এই জিনিসকে বলতে হচ্ছে আলো লাগাও। কি বলবেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস মুখপাত্র? দেখুন, এই তৃণমূল সরকারটা না টপ টু বটম চোরেদের সরকার আর কাটমানির সরকার হয়ে গেছে।
আজকে রাজ্য সরকার শুধু কেন, আমি যদি বলি কর্পোরেশনের আন্ডারে যেই জায়গাগুলো, পঞ্চায়েতের আন্ডারে যে জায়গাগুলো, লোকাল গভর্নমেন্টস কি করছে? লোকাল গভর্নমেন্ট তো জল আনার ব্যবস্থা করতে পারে, লাইট লাগানোর ব্যবস্থা করতে পারে। আজকে একটা জায়গায় ত্রিফলা বাতি লাগিয়ে তুলে আবার তাকে নতুন করে ডেকোরেশনের জন্য নতুন লাইট লাগিয়ে তার প্রোপাগান্ডা করা হচ্ছে, অথচ যে জায়গায় মানুষ সুরক্ষিত নয়, নারীরা সুরক্ষিত নয়, তাদের সুরক্ষার জন্য যে জায়গায় আলো দরকার সেই জায়গায় আলো দেওয়া হচ্ছে না। কারণ এই পঞ্চায়েতগুলো একদম পচে গেছে মাথা থেকে, একদম টপ টু বটম একদম। আমি জাস্ট মণিশঙ্কর একটা খুব স্পেসিফিক ডেটা নিয়ে, দিদি এক সেকেন্ড, মণিশঙ্কর স্পেসিফিক একটা ডেটা নিয়ে রিপাবলিককে কাউন্টার করেছিল এবং আপনি বলেছিলেন যে দুর্গাপূজা নিয়ে কোনো কেস হয়নি বলেও জানিয়েছিল। রামেশ্বর জানা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তুষারকান্তি দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সুশীল হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আদ্যাশক্তি ব্যায়াম সমিতি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সুব্রত মুখার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্ণব চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আরো একাধিক দিয়ে দেবো। এন্ড অল দিস কেসেস দিয়ে দি সব টাইটেল লম্বা, দুর্গাপূজা করা নিয়ে না দুর্গাপূজার বিজয় বিসর্জন নিয়ে? আরে বলুন, পারমিশন নেওয়া নিয়ে। দুর্গাপূজার পারমিশন পাইনি, দুর্গাপূজার পারমিশন পাইনি, টাইটেলটা পড়ুন, স্পেসিফিকেশন দিয়ে দেবো, টাইটেলটা পড়ুন, জনগণকে দেখান, টাইটেলটা পড়ুন, জনগণকে দেখাচ্ছি, দেখুন ভাইলি আমাদের যেহেতু সময়টা কম, আমরা এই জায়গায় অন্য বিতর্ক করব। আজকের বিতর্কের টপিক এইটা নয়, আজকের বিতর্কের টপিক এইটা নয়। আমি আজকে স্পেসিফিক্যালি বলবো। আমি একটা জিনিস, আমি মণিশঙ্কর শেষ 30 সেকেন্ড, মণিশঙ্কর 30 সেকেন্ড, মণিশঙ্কর 30 সেকেন্ড। আচ্ছা মণিশঙ্কর শেষ 30 সেকেন্ড যদি নিতে চাও, আচ্ছা আমাদের সময় শেষ, আমাদের সময় শেষ। আমি মণিশঙ্কর 30 সেকেন্ড দিচ্ছি আমাদের বেসিক জিনিসগুলোর জন্য। আপনার সভা করার অধিকার আছে আর আমার সভা করার অধিকার নেই। চোখে আঙুল দিয়ে কেন দেখাতে হচ্ছে? সবকিছুতে 10 সেকেন্ড সময় নিন, বলে দিন তাহলে সব বিতর্ক শেষ। পঞ্চায়েতি ব্যবস্থা নিয়ে এই শঙ্কুদেব পান্ডারা, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সুস্মিতা দিরা যে অতিভাবে যে চিৎকার চেঁচামেচি করছেন, তাদেরই দল, তাদেরই সরকার, কেন্দ্রের সরকার গোটা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েতি উন্নয়ন পঞ্চায়েতি ব্যবস্থায় পশ্চিমবঙ্গকে 1 নম্বরে রেখেছে কেন্দ্রের রিপোর্ট বলছে। আর সেই কেন্দ্রের পরিচালিত শাসক দল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এখানে উল্টো চিৎকার করছে। আরে ভাই কেন্দ্রের রিপোর্ট বলছে, কেন্দ্রের রিপোর্ট বলছে পঞ্চায়েত ব্যবস্থা রিপোর্ট পেয়েছেন, আপনি স্পেসিফিকেশন দিন। আমাদের সময় শেষ আজকে ডিবেটে। কোন রিপোর্টের ভিত্তিতে সব গালগল্প দিচ্ছে? আরো একদিন হবে নিয়ে ডিবেট, আরো একদিন ডিবেট হবে। কিন্তু আজকে বাংলার পঞ্চায়েত এলাকাগুলো নিয়ে ডিবেট ছিল পরে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। একটা ছোট বিরতি নিয়েছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই। কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো স্বর্ণালীর সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।